তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তারা এখন বামপন্থীদের ভয় পাচ্ছে। আমার কাছে প্রতিদিন অসংখ্য ফোন আসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে। আসলে বিজেপি তৃণমূলের মধ্যে একটা উপরতলায় বোঝাপড়া হয়ে আছে। এইবারকার নির্বাচনে দুর্নীতিটা একটা ইস্যু। শিলিগুড়িতে মানুষ বারবার ইতিহাস তৈরি করেছেন, আবার সেই ইতিহাস আজকে তৈরি হবে। একসময় ছাত্র রাজনীতি করেছেন, তারপর যুব ফেডারেশন। পার্টির মূল স্রোতের রাজনীতিও করেছেন দাপটের সঙ্গে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো বিতর্কে জড়াননি। সদা হাস্য, মিতভাষী এই ব্যক্তি নির্বাচনে যখনই দাঁড়িয়েছেন, মানুষ কখনো তাকে বঞ্চিত করেননি। শিলিগুড়ি পুর নিগমের 29 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর জয় চক্রবর্তী এবার শিলিগুড়ি বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী। আমরা কথা বলে নেব জয় চক্রবর্তীর সঙ্গে। জয়দার একটা পোশাকি নাম রয়েছে শরদিন্দু চক্রবর্তী। দেওয়াল লিখনে আমরা দেখি যে শরদিন্দু চক্রবর্তী লেখা থাকে, ব্র্যাকেটে জয়। জয়দা, স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ সংবাদের এই বিশেষ নির্বাচনী অনুষ্ঠানে। আমি জানি ব্যস্ত শিডিউল, সকাল থেকে রাত প্রচার চলছে। কিছু প্রশ্ন আমরা রাখবো, সেই প্রশ্নগুলো উত্তর চাইবো তোমার কাছ থেকে। প্রথম কথা হচ্ছে যে প্রচার শিলিগুড়িতে বামফ্রন্টের প্রার্থী প্রথমেই ঘোষিত হয়ে গিয়েছে অনেক আগে। সেই সময় থেকে প্রচার শুরু করে দিয়েছো তুমি, কিরকম সাড়া পাচ্ছ মানুষের কাছ থেকে? না, এটা আমাকে অকপটে একটা কথা বলতেই হয়। যেদিন আমার নাম ঘোষণা করেছে আমার পার্টি, সেদিন থেকে যে প্রচারের একটা সাড়া, অভূতপূর্ব সাড়া। এবং এই সাড়া শুধু আমার রাজনৈতিক দলের মধ্যে নয়, আমি বলছি আমার দলের গণ্ডির বাইরেও একটা সাড়া পাচ্ছি। যারা হয়তো বিগত দিনে আমাদের সঙ্গে কিংবা আমাদের সমর্থক ছিলেন না নির্বাচনে, তারা আমাদের সঙ্গে থাকেননি, তারাও কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে তারা সহযোগিতা সমর্থন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনে হারেননি, এবার কি সেই অপরাজেয় তকমাটা ধরে রাখতে পারবেন, কি মনে হচ্ছে? আমি একদম দৃঢ় বিশ্বাস, এবং শুধু আমি নই, আমাদের যে নেতৃত্বরা, কর্মীরা, অসংখ্য কর্মীরা, আমি কি বলবো যে আমাদের সংগঠনের বামফ্রন্টের যে আমাদের নেতৃত্বরা, কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমি তো বলেছি যে আমি একা প্রার্থী নই, আপনারা সকলেই প্রার্থী, আপনারা সকলেই ক্যান্ডিডেট। শিলিগুড়ির যে মর্যাদা, শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ শহর, শুধু রাজ্যের নয়, দেশের নয়, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মানচিত্রে যে মর্যাদা জায়গায় শিলিগুড়ি গিয়েছিল বামফ্রন্টের সরকারের সময়, সেই মর্যাদা কিন্তু আজকে অনেকটা ক্ষুণ্ণ হয়ে গেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তাই মানুষের যে আওয়াজ, মানুষের বক্তব্য, মানুষের চর্চা, আবার সেই জায়গায় শিলিগুড়িকে নিয়ে যেতে হবে। এবং আমি মানুষের সমর্থন, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে শিলিগুড়ি আবার সেই জায়গায় নিয়ে যাব। বিধানসভার প্রতিটি বিতর্ক সভা হাজির থেকে শিলিগুড়ির মর্যাদা আমি আদায় করব। কোন কোন উন্নয়নের জায়গাগুলো ধরতে চাইছেন যেটা বিগত সময় হয়নি বলে আপনাদের মনে হচ্ছে? যে একটা 15 বছরের একটা গ্যাপ ছিল, বামেরা সরকারে নেই, যদিও অশোক ভট্টাচার্য মেয়র ছিলেন এর মধ্যে একটা বড় সময়, কিন্তু তারপরেও শিলিগুড়ি পুর নিগমেও সিপিআইএম ছিল। তারপরে কোন কোন উন্নয়নের জায়গাটায় খামতি রয়েছে বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে, একটু যদি টু দি পয়েন্ট স্পেসিফিক আপনার কাছে শুনতে। 2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার পরিবর্তন হওয়ার পর শিলিগুড়ির সমস্যা আজকে, যেটা আমরা প্রচারের মধ্যে গিয়ে আমার অভিজ্ঞতাও আছে, শিলিগুড়িতে আজকে পরিবেশ সমস্যা একটা বড় সমস্যা, একটা বিরাট সমস্যা। শিলিগুড়ি আজকে পরিবেশ, প্রতি বছর 7 দিন 8 দিন শহর ধোঁয়ায় ভরে যায়। শহরের নদীগুলো তার বহমানতা কমে গেছে,
নদীগুলো দূষণ হয়ে যাচ্ছে, তাহলে সেগুলোকে রক্ষা করবার শুধু আনুষ্ঠানিকভাবে অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ শুধু নয়, শহরকে সবুজায়নের দিকে নিয়ে যাওয়া, একই সঙ্গে শহর জুড়ে নারী নিরাপত্তার প্রশ্ন। প্রতিদিন নারীরা আক্রান্ত হচ্ছে, রাজ্যের যা অবস্থা শিলিগুড়িতে একই অবস্থা, কিন্তু দেখবেন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন কিংবা সরকার কোনো ভূমিকা পালন করছে না। এটা একটা প্রায়োরিটির মধ্যে শহর জুড়ে বিভিন্ন মহল্লায়, পাড়ায়, অলিতে গলিতে সিসি ক্যামেরা ব্যবস্থা করা। একই সঙ্গে আমাদের শিলিগুড়ি শহর শিক্ষিত বেকার যুবকরা তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের মর্যাদা নেই। আমরা বলছি স্বচ্ছ নিয়োগ, মেধাভিত্তিক নিয়োগ, এ দাবি, এই বিষয় আমার আলোচনার মধ্যে আছে। শিলিগুড়িতে একটি আইটি হাব তৈরি করা আমার দাবির মধ্যে এটা আছে, আমার আগামী দিনের বক্তব্যের মধ্যে এটা আছে। এবং একই সময় দেখবেন পরিযায়ী শ্রমিক, অসংখ্য কন্ট্রাকচুয়াল স্টাফ, বেসরকারি ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন সরকারি স্তরে, তাদেরকে সকলকে পার্মানেন্ট করা। আপনি বলছিলেন বেশ কিছু ইস্যুর কথা, তার পাশাপাশি আর কি ধরনের ইস্যু রয়েছেন যেগুলো আপনারা হাইলাইট করেছেন? শিলিগুড়ি ক্রীড়ার মধ্যে দিয়ে শিলিগুড়ি একটা পরিচিত, যদি শিলিগুড়ি ক্রীড়া ক্ষেত্র, খেলার মাঠগুলো যদি মুখরিত থাকে তাহলে সমাজ কিন্তু আরো পরিচ্ছন্ন থাকবে। সুতরাং ক্রীড়া ক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, একটি আধুনিক মানের ক্রিকেট স্টেডিয়াম শিলিগুড়িতে করা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়ামকে আরো আধুনিকীকরণ করা, এটা আমাদের আছে প্রায়োরিটির মধ্যে। সর্বধর্ম মানুষ, এখানে বলা হয় মিনি ভারতবর্ষ শিলিগুড়ি, বহু ভাষা, ধর্ম, সংস্কৃতির মিলন ক্ষেত্র শিলিগুড়ি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা ঐক্য, সম্প্রীতির পরিবেশ রক্ষা করবার বিষয় কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে এখনকার যে রাজনৈতিক পরিমণ্ডলে বামেদের যেহেতু ভোট শতাংশ অনেকটাই কমে গেছে, ফলে বামেদেরকে বলা হচ্ছে যে বামেরা ভোট কাটতে এসছে বিশেষ কারুর সুবিধা করে দেওয়ার জন্য। বিজেপির থেকে বলা হচ্ছে যে তৃণমূলের সুবিধা করার জন্য বামেদেরকে ভোট দিলে সেই ভোটটা আপনার কার্যত তৃণমূলের ঘরেই যাবে। কি বলবেন? আসলে যে আমি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব মজার প্রশ্ন, আমি সেদিন ফেস করেছিলাম। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তারা এখন বামপন্থীদের ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির প্রতিষ্ঠান, শিলিগুড়ির উন্নয়ন আজকে স্তব্ধ হয়ে গেছে এই সরকারের সময়। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য যে বিশেষ মর্যাদা দেওয়া উচিত ছিল, যে প্যাকেজ, তা তো ভারতীয় জনতা পার্টি দেয়নি। আসলে বিজেপি তৃণমূলের মধ্যে একটা উপরতলায় বোঝাপড়া হয়ে আছে। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন না, কি বলেছিলেন, যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসতেও না পারে কোনোদিন, বামপন্থীরা যেন আসতে না পারে, এটা আটকাতে হবে। প্রয়োজনে তৃণমূল কংগ্রেস থাক, আমাদের আপত্তি নেই। তাই দেখবেন তৃণমূল কংগ্রেস, বিজেপি তারা আজকে আতঙ্কিত। 1977 সালে পশ্চিমবঙ্গে মানুষ ইতিহাস তৈরি করেছিলেন, শিলিগুড়িতেও মানুষ বারবার ইতিহাস তৈরি করেছেন, আবার সেই ইতিহাস আজকে তৈরি হবে। বামেদের ভোট শিফট হয়ে রামের দিকে গিয়েছিল, অর্থাৎ তৃণমূল বিরোধী আরো একটা শক্তি বিজেপির দিকে গিয়েছিল, সেই ভোট এবার ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি। কি মনে হচ্ছে, ফিরবে বামেদের যেই ভোটটা চলে গিয়েছে? অবশ্যই। আমরা যখন এই যে প্রচারে বেরোচ্ছি, আমাদের পুরনো নেতৃত্ব, পুরনো কর্মীরা, আমি কতজনের নাম বলবো, তারা একসময় হয়তো দূরে সরে ছিলেন বিভিন্ন কারণে, তারা ফোন করছেন, তারা আন্দোলন মিছিলে, তারা আমাদের পার্টির সঙ্গে সরাসরি যুক্ত এখন হয়তো নেই, তারা যুক্ত হচ্ছেন, তারা আসছেন। আমি তো এই কথাটা বলবো, কারোর নাম বলছি না, আমার কাছে প্রতিদিন অসংখ্য ফোন আসছে। কারা করছেন? কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে। এই তো খেলার মাঠে সেদিন গিয়েছিলাম, একজন বিজেপির একজন সমর্থক তিনি বলছেন আমাকে, মহিলা, আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম বারবার, বিজেপি প্রচারক আমি তোমার মিছিল মিটিংয়ে যেতে পারবো না, তোমার হয়ে আমি প্রচার করব। অসংখ্য ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, আমরা আছি তোমার জন্য। এটাই তো প্রাপ্তি। আজকে যিনি বিজেপি প্রার্থী, একসময় আপনাদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, একসঙ্গে রাজনীতি করেছেন, তার বিজেপি প্রার্থী হওয়া, এটাকে কিভাবে দেখছেন? মানে লড়াইটা কি কঠিন হলো না সহজ হলো, মানে কিভাবে দেখছেন? দেখুন, আমরা যখন লড়াইয়ে নেমেছি,
লড়াইয়ে যদি আমাদের কৌশল, লড়াইয়ের একটা কৌশল আছে, লড়াইয়ের সমর্থনটা একটা বিষয়, এবং লড়াইয়ের যোদ্ধাদের একটা বিষয়। আমাদের যোদ্ধাদের যে আজকের মানসিক যে একটা তাদের লড়াইয়ের জায়গায় তারা আছেন, তাদের মানসিকভাবে, এবং যে সমর্থন পাচ্ছি আমরা বলছি আমি হতে পারি, বামফ্রন্ট আমাকে ক্যান্ডিডেট করেছে, প্রার্থী করেছে, কিন্তু শুধু আমি বামফ্রন্টের প্রার্থী হতে চাই না, আমি মানুষের প্রার্থী হতে চাই, মানুষের কণ্ঠস্বর আমি তুলে নিতে চাই পশ্চিমবঙ্গের সেই বিধানসভায়। আচ্ছা জয়দা, একটু ব্যতিক্রমী ছবি এবার আমাদের চোখে পড়ছে, যেটা সচরাচর বামপন্থী রাজনীতির সঙ্গে খুব একটা আমরা মিল পাই না বা দেখি না। সেটা হচ্ছে আপনি নিজেও আজকে দেখেছি আমরা যে মন্দিরে যাচ্ছেন, কখনো হনুমান মন্দিরে, কখনো কালী মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। এটা ঠিক কেন করার প্রয়োজন পড়ছে, কেন বা? বিষয়টা দেখবো, আমি এটাকে খুব সহজভাবে নিচ্ছি। আমি ধর্মপ্রাণ মানুষ, যারা ধার্মিক, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি দেখবেন গিয়েছি, আমি কালী মন্দিরে গিয়েছি, প্রচারে গিয়েছিলাম পাড়াতে, কালীবাড়ি রোডে, সবাই বললেন কালী মন্দিরে চলো, গিয়েছি। চারণ কবি মুকুন্দ ঘোষের মূর্তিতে মালা পরিয়েছি। আমি ঈদে গেছি মসজিদে, আমি ইমাম সাহেবদের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। আমি বাসন্তী পূজায় গেছি। আমি কিন্তু একটা বিষয় দেখবেন, আমি এটা খুব সচেতনভাবে যেদিন রাজনীতিতে এসেছি, এবং দেখবেন আমার পরিবার বলি, আমার রাজনীতির আঙ্গিনা বলি, আমার নির্বাচনী ক্ষেত্র বলি, সব জায়গাতে একটা কথাই বলবো, যে ধর্ম আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায়। ধর্ম সত্যি বিষয়টাকে সামনে আনে, কিন্তু ধর্মের নামে হানাহানি, ধর্মের নামে ভেদাভেদ, ধর্মের নাম করে রাজনীতি করা, না, এটা নয়, এটা হওয়া উচিত নয়। একটা শেষ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে দুর্নীতি। এটা তো রাজ্যে বামপন্থীরা বিভিন্ন সময় এই অভিযোগটা তুলে ধরেছে। এই বিগত 15 বছরে তৃণমূল সরকারের শাসনে দুর্নীতি, শিলিগুড়িকে কেন্দ্র করেও বেশ কিছু দুর্নীতির অভিযোগ আপনারা তুলেছেন। এই ইস্যুটা কি মানুষকে আদৌ আর স্পর্শ করছে? এখন দুর্নীতির ইস্যুকে কি মানুষ গুরুত্ব দিচ্ছেন? এইবারকার নির্বাচনে দুর্নীতিটা একটা ইস্যু। অল্প বয়সী ছেলেমেয়েরা তারা বলছে একটা দুর্নীতিগ্রস্ত, একটা ভ্রষ্টাচারী দল, যে দলের মন্ত্রী এমএলএদের খাটের তল থেকে টাকা পাওয়া যায়, যেই দলের সর্বোচ্চ নেতা নেত্রীরা তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা এবার দুর্নীতির বিরুদ্ধে আমাদের রায় আমরা দেব বলছেন মানুষ। যে পানীয় জল প্রকল্প বামফ্রন্টের সময় চালু হয়েছিল, মানুষ যে আজকে জল খাচ্ছেন, একসময় পাতকুয়োর জল খেতাম আমরা, পেটে ব্যামো হতো। আজকে দেখবেন পানীয় জল কিন্তু শিলিগুড়ির মানুষ তারা নিয়মিত পাচ্ছেন না, মাঝে মাঝে পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি করে ভুলবো সেই দিনটির কথা, যখন শিলিগুড়ির মানুষকে সেই নালার বিষ জল খাইয়েছিল এই পুরো ভোট, তৃণমূল কংগ্রেসের পুরো ভোট, পানীয় জল, পানীয় জল খাইয়েছিল। শিলিগুড়ির মানুষের পেটে আজকে আছে সেই পানীয় জল, পানীয় জল। শিলিগুড়ি পানীয় জল সমস্যার সমাধান আমি দেখবে প্রায়োরিটির মধ্যে আছে আমার। শিলিগুড়ি যানজট সমস্যা, যেই শহরের গতি আজকে অনেক রুদ্ধ হয়ে গেছে, গতি কমে গেছে শহরের গতি, যানজট সমস্যা, একটা পরিকল্পিত পার্কিং ব্যবস্থা করা, আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ড মিটিংয়ে। এটাকে দেখবেন আগামী দিনে আমার প্রায়োরিটির মধ্যে থাকে। একদমই, যেটা জয় বললেন যে শিলিগুড়ির যে সমস্যাগুলো বুনিয়াদী সমস্যা, মানুষ যেই সমস্যাগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে ফেস করছেন, সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন, এবং মানুষের কাছে এই সমাধানের প্রতিশ্রুতি নিয়ে তিনি যাচ্ছেন, এবং মানুষ তাকে আশ্বাস দিচ্ছে যে তারা তাকে জয়ী করবেন। যদিও জয় চক্রবর্তী জিতবেন কি জিতবেন না সেটা হয়তো সময় বলবে। আপাতত ওনাকে আমাদের শুভেচ্ছা থাকলো, পাশাপাশি আমাদের যে আলাপচারিতা সেটা আমরা এখানেই শেষ করছি।